সিলেটে পাহাড় কেটে ভবন নির্মাণের প্রতিযোগিতা, রাজনৈতিক ছত্রছায়ায় চলছে টিলা কাটার মহোৎসব। অভিযোগ পরিবেশবিদদের, প্রয়োজন সম্মিলিত উদ্যোগ বলছে পুলিশ। এবং এ যেন মরার উপর খাড়ার ঘা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষ না হতেই কাল থেকে আবারও বন্ধ হচ্ছে সাগরে মাছ ধরা। কর্মহীন হয়ে পড়বেন কয়েক লাখ জেলে, ভারতীয়দের অনুপ্রবেশের শঙ্কা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। অন্য প্রসঙ্গ, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক ঢুকতে হবে কেন, এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, বাংলাদেশ ব্যাংকের সব তথ্য ওয়েবসাইটেই থাকে। শনিবার সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বহু দেশের তুলনায় বাংলাদেশের গণতন্ত্র এখন অনেক বেশি শক্তিশালী। ধরে ডলার সংকটে বাংলাদেশ কোনোভাবেই লাগাম ধরে রাখা যাচ্ছে না মূল্যস্ফীতির। বলা হয়ে থাকে, বাংলাদেশের মতো একটি দেশে 3 মাসের আমদানি ব্যয় সামাল দিতে অন্তত 15 বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ থাকা উচিত। কিন্তু গণমাধ্যমের সংবাদ বলছে, এই মুহূর্তে বাংলাদেশের রিজার্ভ 13 বিলিয়নের সামান্য কিছু বেশি। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ, ডলার সংকট আর মূল্যস্ফীতি সংবাদের শিরোনাম হচ্ছে মাঝে মাঝেই। আর এসব কারণেই গণমাধ্যমের উপর নাখোশ বাংলাদেশ ব্যাংক, যে কারণে কয়েক মাস থেকেই সাংবাদিক প্রবেশে অলিখিত কড়াকড়ি আরোপ করে দেশের কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি একটা ফ্যাক্টর। শনিবার সেই নিষেধাজ্ঞার পক্ষেই সাফাই গাইলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বের কোনো দেশেই কেন্দ্রীয় ব্যাংকে গণমাধ্যম কর্মীরা ঢুকতে পারেন না। পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে বাদে? কোন দেশে? ভারতের সেন্ট্রাল ব্যাংকে কি, ফেডারেল ব্যাংকে কি ঢুকতে পারছে কেউ? কেন ঢুকবে? সব ওয়েবসাইটে আছে। আপনার জানবার বিষয়, আপনি ভিতরে ঢুকবেন কেন? আমরা জানি যে 19 থেকে 20 বিলিয়ন ডলার এর মধ্যেই ঘুরপাক। সমসাময়িক নানা ইস্যুতে বক্তব্যের এক পর্যায়ে ওবায়দুল কাদের বলেন, সরকারের ধারাবাহিকতার কারণেই দেশ আজ উন্নয়নের রোল মডেল। দমন নিপীড়ন যেগুলো তাদের মুখের ভাষা, এগুলো তো বাস্তবায়ন। আমি যদি বলি গণতন্ত্রে আমরা অনেক দেশের তুলনায় সারপ্লাসে আছি। নিত্যপণ্যের দাম ওঠানামা করবে এমন দাবির পাশাপাশি ওবায়দুল কাদেরের মতে ডলারের মূল্য 7 টাকা বৃদ্ধিও খুবই স্বাভাবিক। এই 60 টাকা বৃদ্ধি করা হয়েছে, এতে যে খুব একটা প্রভাব পড়বে তা নয়। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতাসীনদের লুটপাট, চুরি আর দুর্নীতি আড়াল করতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, সরকার দলীয় লোকেদের লুটপাটের কারণে দেশের অর্থনীতি বিপর্যয়ের মুখে। ব্যাংকে কোনো টাকা নেই, রিজার্ভ শূন্যের দিকে, এমন অভিযোগ করে দলটির নেতারা জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে নামার আহ্বান জানান। এবার নির্বাচন আর আন্দোলন ছাপিয়ে 2 বড় রাজনৈতিক দলের আলোচনায় এখন দেশের অর্থনৈতিক অবস্থা ও ব্যাংক খাতের শূন্যতার প্রসঙ্গ। দেশের অর্থনীতির বেহাল অবস্থার জন্য বরাবরের মতোই ক্ষমতাসীনদের দায়ী করে আসছে বিএনপি। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকতে পারবে না সেই প্রশ্ন তুলে বলেন, ব্যাংকগুলো শেষ করে দেওয়া হয়েছে। আপনাদের যদি সাহস থাকে, আজকে সবল ব্যাংক যাতে দেউলিয়া হয়ে যাচ্ছে, তারা আজকে ঋণ খেলাপি, তারা আজকে ঋণের টাকা নিয়ে দিচ্ছেন না, সেই তালিকাটা প্রকাশ করেন, তাদেরকে ধরেন। আপনারা বলেন লোপাট হয় নাই, তাহলে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক কেন ঢুকতে দেন না? সাংবাদিকদের কাছে কেন খবর নিতে দেন না? আজকে এই প্রশ্নটা আপনাদের কাছে করলাম। একই দিন বিকেলে নয়াপল্টনের জিয়া মঞ্চের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, অন্যায়ভাবে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দিচ্ছে সরকার। সাংবাদিকদের ওখানে যেতে দিচ্ছে না, হয়তো ওটা নিষিদ্ধ পল্লী মনে করতে পারে, এই জন্য হয়তো দিচ্ছে না সাংবাদিকদেরকে। আর নিষিদ্ধ পল্লী কিনা, এখানে সাংবাদিকদের ঢোকার অধিকার আছে কিনা, এটা ডিসাইড করতে হবে সাংবাদিকদেরকে। এবং তারা যদি ডিসাইড করতে পারে এবং ডিটারমিনেশন তাদের যদি ঠিক থাকে, হ্যাঁ, তাহলে আমরা তাদের পক্ষে অবশ্যই নামতে পারি রাজপথে। বিভিন্ন সব জায়গার মধ্যেই তার একটা ছিল। আপনি যদি তুরস্কে যান, চারিদিকে সরকার বিরোধী চলমান আন্দোলন গতিশীল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি নেতারা।
আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে। অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, বিএনপি জামায়াত সহ যে সাম্প্রদায়িক গোষ্ঠী দেশে বিষ বাষ্প ছড়াচ্ছে তাদের মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। হাতে রং বেরঙের ব্যানার, ফেস্টুন আর মুখে শেখ হাসিনার নামে স্লোগান। রাজধানীর রাজপথে যেন ৪৩ বছর আগের সেই চিত্র। ১৯৮১ সালের এই দিনেই ঝড় বাদল উপেক্ষা করে শেখ হাসিনাকে বরণ করতে এভাবেই রাজপথে নেমে এসেছিলেন লাখো মানুষ। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বের হয় বর্ণাঢ্য এই আনন্দ শোভাযাত্রা। স্বেচ্ছাসেবক লীগের পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন শোভাযাত্রায়। বাদ্যের তালে তালে নেতাকর্মীরা পায়ে হেঁটে ও খোলা ট্রাকে করে অংশ নেন শোভাযাত্রায়। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু করে শোভাযাত্রাটি ধানমন্ডির ৩২ নম্বরে এসে শেষ হয়। এ সময় দলের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই গণতন্ত্র সুসংহত হয়েছে। আমার মনে হচ্ছে ১৯৮১ সালের ১৭ই মে বাঙালির যে উচ্ছ্বাস ছিল, আজকে স্বেচ্ছাসেবক লীগের এই বর্ণাঢ্য র্যালি থেকে আমরা ঠিক সেই ১৯৮১-তে ফিরে গিয়েছি। আজকে বাংলাদেশের গণতন্ত্র সারা পৃথিবীর বুকে আজকে সুদৃঢ়। এর আগে শোভাযাত্রার উদ্বোধন করে আফম বাহাউদ্দিন নাসিম বলেন, গত ৪৩ বছরের মতো আগামীতেও শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করবেন নেতাকর্মীরা। সাম্প্রদায়িক গোষ্ঠী সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়া বিএনপি জামাত সহ আরো যারা এই সাথে এক হয়েছে, সেই অশুভ শক্তিকে মোকাবেলা করেই বাংলাদেশকে আমরা শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। সব বাধা, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে জনগণকে সঙ্গে নিয়েই বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে বলেও জানান তিনি। কোনো চ্যালেঞ্জই আমরা চ্যালেঞ্জ হিসেবে মনে করি না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অবস্থান স্পষ্ট করার পরও আইনমন্ত্রীকে নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে চেয়ারম্যান প্রার্থী মুরাদ ঘনিষ্ঠ পৌর মেয়র কাজল ও তার সমর্থকরা। মূলত বিতর্কিত প্রার্থীর পক্ষে প্রভাব খাটাতে সবকিছুই করছেন মেয়র। তবে অপপ্রচারে লাভ হবে না বলে মনে করেন ভোটের মাঠে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন। এদিকে ভোট নিয়ে হুমকি দেওয়া ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। হৃদয় পালের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। আমার এলাকাবাসীকে পরিষ্কারভাবে বলেছি যে নির্বাচন সুষ্ঠু হবে এবং নির্বাচন কমিশন এর যারা কর্মকর্তা তারা আমাকে আশ্বস্ত করেছেন যে নির্বাচন সুষ্ঠু হবে। মুরাদ হোসেন কি দলীয় নাকি তার সমর্থিত চেয়ারম্যান প্রার্থী, এ নিয়ে চলা আলোচনার মধ্যেই হাঁটি ভাঙলেন আইনমন্ত্রী আনিসুল হক। স্পষ্ট করলেন উপজেলা ভোটের সমর্থন নিয়ে তার অবস্থান। মূলত মনোনয়নপত্র দাখিলের পর নিজেকে স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের প্রার্থী হিসেবে প্রচার করে আসছিলেন মুরাদ। এমনকি তাকে দলীয় প্রার্থী বলেও দাবি করে আসছেন তাকজিল খলিফা কাজল। তবে আইনমন্ত্রীর বক্তব্যের পর পরিষ্কার হয়েছে দলের সমর্থন, স্বস্তি ফিরেছে ভোটারদের। আমরাও চাই অংশগ্রহণমূলক নির্বাচন হোক। আমি চাই যে একেবারে সুন্দর সুষ্ঠুভাবে একটা নির্বাচন হোক। আমার ভোটটা আমার পছন্দের লোককে আমি প্রয়োগ করতে পারি। যদিও থামিনি আখাউড়া পৌরসভার মেয়র কাজল এবং তার অনুসারীদের অপপ্রচার। ভোটের মাঠে প্রচারণা আনাসে মুরাদকে আওয়ামী লীগের প্রার্থী দাবি করে ভোট চাইছেন তারা। মন্ত্রীর বক্তব্যকেও ভিন্নভাবে উপস্থাপন করছেন তারা। অবশ্য আইনমন্ত্রীর প্রতি সাধারণ মানুষের আস্থা থাকায় মেয়র ও মুরাদের সমর্থকদের অপপ্রচার কাজে লাগবে না বলে আশা প্রকাশ করেন ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন। মানুষকে যে ধরনের ভুল বুঝাইতো সেই ব্যাপারে মানুষের চোখ খুলে গেছে মাননীয় মন্ত্রী মহোদয়ের কথার উপরে। ভোটের দিন যেন ভোটটা সুন্দর সুষ্ঠুভাবে দিতে পারে এবং তার রেজাল্টটা যেন সুন্দরভাবে উপস্থাপন হয়। এদিকে শুধু চেয়ারম্যান প্রার্থীর পক্ষেই প্রভাব খাটানো ভোটারদের হুমকি ও অপপ্রচার করেই থামছেন না মেয়র কাজল। ভাইস চেয়ারম্যান পদেও নিজের প্রভাব দেখাতে মরিয়া তিনি। তার প্রশ্রয়ই ভোট ছাপিয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহাবুদ্দিন বেগ শাপলু। উপজেলা ছাত্রলীগের সভাপতির এমন বক্তব্যে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা জানিয়ে সংবাদ সম্মেলন করলেন অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী জুয়েল রানা। প্রতিপক্ষ প্রার্থী হচ্ছেন শাহাবুদ্দিন বেগ শাবলু, বাংলাদেশ ছাত্রলীগ আখাউড়া উপজেলা শাখার সভাপতি। হুমকি দিচ্ছেন আমার সাবধানে থাকবেন। প্রকাশ্যে একজন হুমকিও দিছে যে তোমরা এত কষ্ট করে লাভ নাই, মাঠ ভালো হইলেও
পরিশেষে আমরাই বুট ছাপাবো। আখাউড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিনিধিত্ব করছেন। উপজেলায় ৪৬টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১,২৭,৮৭০ জন। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। দেশবাসী এই সিদ্ধান্তকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে, যে কারণে ভোট কেন্দ্রে ভোটার পাওয়া যায় না বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শনিবার সকালে যশোরের বড় বাজারে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করে কথা বলেন তিনি। কিছু লোক বিএনপির নাম নিয়ে বিএনপির সিদ্ধান্ত ইলেকশন না করা, ইলেকশন যে মুহূর্তে সে যাবে সেই মুহূর্তে সে বিএনপির লোক না, তাহলে বিএনপির লোক নির্বাচন করছে এই কথা বলা যাবে না। আমাদের দলীয় সিদ্ধান্ত এই সরকারের অধীনে, এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে না যাওয়া, এই সরকারের পদত্যাগ, কেয়ারটেকারের অধীনে নির্বাচনে যাওয়া জাতীয় সংসদে। স্বাধীনতার পর দেশে কেন্দ্রীয় যুবলীগের ৬টি কাউন্সিল হলেও সংগঠনটির পিরোজপুর শাখায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো সম্মেলন। শনিবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। জেলা যুবলীগের নেতাকর্মীরা মিছিল আর স্লোগান নিয়ে সম্মেলনে যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে নতুন নেতৃত্বকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। বিএনপির অপরাজনীতির একটা বৈশিষ্ট্য হচ্ছে পরনির্ভর রাজনীতি। তারা এদেশের জনগণের বদলে বিদেশি শক্তির উপর অতি নির্ভরতা। আমাদের আগামীর বাংলাদেশ গড়ার জন্য যুব সমাজকে তৈরি থাকতে হবে, যুব শক্তি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আবারও প্রকাশ্যে সাইদ খোকন তাপস দ্বন্দ্ব। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে দক্ষিণ সিটি মেয়রকে এবার এক হাত নিলেন সাবেক মেয়র। শনিবার সংবাদ সম্মেলন করে ডেঙ্গু নিয়ে বর্তমান মেয়র তাপসের বক্তব্যকে মিথ্যাচার বলছেন সাবেক মেয়র। নিজের ব্যর্থতাকে ঢাকার জন্য আরেকজনের ঘাড়ে দোষ না চাপিয়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার আহ্বানও জানান সাইদ খোকন। গত ১৫ মে মালিবাগে এক অনুষ্ঠানে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছিলেন, ২০১৯ সালের তুলনায় ২৩ সালে ঢাকা শহরে ডেঙ্গু রোগী ৪২,০০০ কম ছিল। ২০১৯ সালে সর্বোচ্চ ঢাকা শহরে রোগী পাওয়া গিয়েছিল এডিস মশার বিস্তারের কারণে। এ বক্তব্যকে মিথ্যা এবং বানোয়াট দাবি করেন সাবেক মেয়র সাইদ খোকন। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এগিয়ে ছিল দক্ষিণ ঢাকা স্মৃতির পাতায় ফিরে দেখা নামে এক মিট দ্য প্রেসে সাইদ খোকন নাম উল্লেখ না করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সম্বোধন করে বলেন, রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে কাউকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়। নিজের ব্যর্থতাকে ঢাকতে আরেকজনের ঘাড়ে দোষ না চাপিয়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান সাবেক মেয়র। বর্তমান যে কর্তৃপক্ষ তিনি বললেন ১৯ সালের তুলনায় ২৩ সালে ডেঙ্গু নিয়ন্ত্রণে ছিল। নগরবাসী অবাক হয়েছে। আরেকজনের ঘাড়ে চাপিয়ে নিজের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা না করে আসুন আগামী দিনের পরিস্থিতিটাকে আমরা মোকাবেলা করি। নিজের আমলের ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির উল্লেখ করে বলেন, পরিস্থিতি মোকাবেলায় জনগণের পাশে ছিলেন, বিদেশ চলে যাননি। গণমাধ্যম কর্মীরা বর্তমান মেয়র তাপসের প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি জানান, কাদা ছোড়াছুরি বা অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চান না। আমি অনেক চেষ্টা করেও কিন্তু এই মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যা আমি কমাতে পারিনি, কিন্তু আমি চেষ্টা না করে বিদেশে চলে যাইনি। আমি জনগণের সাথে ছিলাম। আমরা অতীতের দিকে যাব না, আমরা কাদা ছিঁড়াছুড়ি করতে চাই না। আমরা একই দলের সদস্য, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ করতে পারলে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনা সম্ভব বলেও সবক দেন সাইদ খোকন। সাতিরা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
ফার্মগেটের শহীদ আনোয়ারা উদ্যান স্থায়ীভাবে দখল করে মেট্রো রেল স্টেশন বাণিজ্যিক প্লাজা নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে পরিবেশ ও সমাজকর্মীরা। 1 মাসের মধ্যে উদ্যানের জায়গা ফেরত দেওয়ার দাবি জানান তারা। উদ্যান দখল নিষেধ, উদ্যান দখল নিষেধ। আপনারা কথা দিয়েছিলেন যে এই উদ্যান পূর্বের অবস্থায় ফেরত দিবেন। ঢাকার ব্যস্ততম প্রাণকেন্দ্র ফার্মগেটে শ্বাস ফেলার জন্য পার্ক বা বিনোদন কেন্দ্র হিসেবে ছিল সবেধন নীলমণি আনোয়ারা উদ্যান, যা ফার্মগেট উদ্যান নামে পরিচিত। এটি ছিল স্থানীয়দের চিত্ত বিনোদনের একমাত্র ভরসা। 2018 সালে মেট্রো রেল প্রকল্পের কারণে এখানকার গাছগুলো কেটে পুরো উদ্যানই দখল করে নেওয়া হয়। বিভিন্ন ধরনের নির্মাণ স্থাপনা তৈরি হয়। প্রকল্পের কাজ শেষে এই উদ্যান ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও এখন বাণিজ্যিক প্লাজা তৈরি করে জায়গাটি নিজেদের করে নিতে চাইছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এর প্রতিবাদে বিকেলে রাজধানীর ফার্মগেটে ঐতিহাসিক শহীদ আনোয়ারা উদ্যান চত্বরে পরিবেশ এবং সমাজকর্মীরা সমবেত হয়। এ সময় এখানে কোনো ধরনের বাণিজ্যিক কাঠামো তৈরি না করে উদ্যানটি পুনরুদ্ধার করে জনগণের নিকট ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। এখানে একটা শপিং কমপ্লেক্স বানাতে এটার কোনো যুক্তি নাই। এখানে একটা শপিং কমপ্লেক্স বানানোর, আমরা বসুন্ধরা সিটি থেকে 10 মিনিট দূরে। ফার্মগেটে এমনিতেই জ্যামের অনেক খারাপ অবস্থা হয়ে থাকে, এই রাস্তাতেই অনেক শপিং কমপ্লেক্স আছে। আমি যখন প্রথমে ঢাকায় আসি, এখানে কোচিং করতে আসার পরই এই আনোয়ারা উদ্যানেই রেস্ট করতাম। এই যে দেখতেছেন না, তাপ বাড়তেছে, ঢাকা শহরে থাকতে পারতেছেন না, গা জ্বলতেছে, এগুলো তো মানে এই স্থাপনের জন্য হচ্ছে। উন্নয়ন আসলে তৈরি করতে পারবেন না যে উন্নয়ন আসলে প্রাণ প্রকৃতিকে ধ্বংস করে আপনি করবেন। পৃথিবীর কোনো জায়গায় কিন্তু এই দৃষ্টান্ত নেই। উদ্যানের জায়গা থেকে মেট্রো রেলের নির্মাণ সামগ্রী অপসারণ করে উদ্যানটি পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়ার কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে 30 দিনের আলটিমেটাম দেওয়া হয়। আমাদের নগরবাসীর পক্ষ থেকে আদেশ, আপনারা অতি সত্বর এই জায়গা ছেড়ে দিবেন এবং আমাদের যে আলটিমেটাম দেখেন, আমাদের আলটিমেটাম হচ্ছে ডিএসটিসিএল 30 দিনের আলটিমেটাম, আনোয়ারা উদ্যান ছাড়তে হবে। আদেশ ক্রমে নগরবাসী এই 30 দিনের আলটিমেটাম আমরা সবাই মিলে দিলাম। আপনারা থাকবেন আমাদের সাথে, আনোয়ারা উদ্যান ফেরত দিতে হবে। আনোয়ারা উদ্যানের পাশাপাশি রাজধানীর পান্থকুঞ্জ ও সোহরাওয়ার্দী উদ্যান সহ সকল উদ্যানের বৃক্ষ ও প্রাণ প্রকৃতি রক্ষায় সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ। সিলেটে নির্বিচারে একের পর এক টিলা কেটে সমতল ভূমিতে রূপান্তর করা হচ্ছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার দাবি, রাজনৈতিক ছত্রছায়ায় টিলা কাটা হচ্ছে। আর পুলিশ বলছে জনপ্রতিনিধি সহ সম্মিলিত উদ্যোগ ছাড়া পাহাড় কাটা বন্ধ করা সম্ভব নয়। ইকরামুল কবিরের প্রতিবেদন, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। সিলেট সদর উপজেলার নালিয়া এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায় বিশাল পাহাড় কেটে প্লট তৈরি করে দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতায় মেতেছে জমির মালিকেরা। পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা জানান, রাতের আধারে পাহাড় কাটা হচ্ছে। মেঘের সময় কাটা হইতা, মেঘ দিলে কাটে। বিভিন্ন প্লটিং, ছোট ছোট প্লটিং এই জায়গাগুলা বিক্রি হয়েছে। শুধু এই এলাকায় নয়, সিলেট নগরীর ঝারঝিরিপাড়া, আখালিয়া, গোলাপগঞ্জ উপজেলা সহ বিভিন্ন এলাকায় টিলা কেটে বসতি নির্মাণের প্রমাণ পাওয়া গেছে। পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় অফিসের পরিচালক পদে সদ্য যোগদান করা মোহাম্মদ ইমরান হোসেন এই ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে চাননি। তবে বেলার সমন্বয়ক বললেন, রাজনৈতিক ছত্রছায়ায় এইসব চলছে। এই ক্ষেত্রে যারা দায়িত্বশীল কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু উদাসীন এবং নিষ্ক্রিয়তার একটা পরিচয় দিচ্ছেন। অন্যদিকে মহানগরী পুলিশের কর্মকর্তার মতে পাহাড় কাটার সঙ্গে জড়িতদের আটক ও মামলা করে পাহাড় কাটা বন্ধ করা সম্ভব নয়। আমাদের সবার সার্বিক প্রচেষ্টার মাধ্যমে সমন্বিতভাবে কাজ করলে এই সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে বলে আমি মনে করি। সিলেট বিভাগের 4 জেলায় বর্তমানে 1875টি টিলা আছে। এসব টিলার আয়তন 4811 একর। এর বাইরে আড়াই দশকে 20 থেকে 30% টিলা কেটে ফেলা হয়েছে। পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে তারাও মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণ অতি জরুরি বলে মনে করছেন সকলে। সিলেট সদর উপজেলার নালিয়া থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।
কালের বিবর্তনে জনসংখ্যা ও যানবাহন বাড়লেও সে অনুযায়ী ট্রাফিক ব্যবস্থার সংস্কার না হওয়ায় যানজটের নগরীতে পরিণত হয়েছে ময়মনসিংহ নগরী। জেলায় মোট 10 জন ট্রাফিক সার্জেন্টের পদ থাকলেও খালি পড়ে আছে 5টি। লোকবল সংকটের দোহাই দিলেও যারা কর্মরত আছেন তাদের সঠিকভাবে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ নগরবাসীর। সাদিকুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। তীব্র যানজটে স্থবির ময়মনসিংহ নগরের ব্রিজ সংলগ্ন পাটগোদাম মোড়। জনবহুল ও যানজটপ্রবণ এই পয়েন্টে দেখা মেলেনি পুলিশের কোনো কার্যক্রম। পাটগোদাম চৌরাস্তার মাঝ পয়েন্টের পুলিশ ছাউনিতে নেই কোনো পুলিশ সদস্য। হঠাৎ সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে সিএনজি অটোরিকশা থেকে রাস্তায় নেমে আসেন এক পুলিশ সদস্য। এরপরেই দায়িত্ব পালনে নেমে পড়েন আরও 2 জন। যানজট নিরসনে এমন দুর্বল ট্রাফিক ব্যবস্থায় ক্ষুব্ধ নগরবাসী। থাকলেও তারা এদিক ওদিকে যায়, কিন্তু যানজট হইলে তখন যে তাড়াতাড়ি গাড়িগুলো পাস করবে এরকম কোনো দেখা যায় না। আমার চোখে সহজেই পড়ে না যে বড় বড় মোড়গুলোতে ট্রাফিক ব্যবস্থা আছে। খালি মামলা দেওয়ার টাইমে ওনারা আসে, আইসাইরা মামলা দিয়া চলে জায়গা আর যানজট লাগে থাকে, কোনো দায়িত্ববানভাবে কোনো কাজ করে না এখানে। নগরীর আরেক ব্যস্ত এলাকা চরপাড়া মোড়ে তীব্র যানজটের সময় আধা ঘন্টার পর্যবেক্ষণে দেখা মেলেনি কোনো ট্রাফিক পুলিশের কার্যক্রম। কিছুক্ষণ পর এক পুলিশ সদস্যকে পেয়ে তাদের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে এড়িয়ে যান সময় সংবাদের ক্যামেরা। চরপাড়ায় একটা ব্যস্ততম পয়েন্ট, আপনাদের কার্যক্রম তো দেখি না। আরে ভাই, আমি তো এনেই আছি। নগরীতে যানজটের কারণ হিসেবে অতিরিক্ত যানবাহন ও সরু রাস্তার পাশাপাশি নিজেদের জনবল সংকটের কথা জানায় ট্রাফিক বিভাগ। আমরা আমাদের জনবল যা আছে তা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করি যে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাটা ধরে রাখার জন্য। জেলায় পুলিশ পরিদর্শক, সার্জেন্ট ও কনস্টেবল সহ ট্রাফিক বিভাগের দায়িত্বে রয়েছেন 107 জন পুলিশ সদস্য। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। পাকা সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে জামালপুরের ইসলামপুরের ফটিকা খাল সেতু। কোটি টাকা খরচ করে সেতু বানানোর পর কোনো সুবিধা না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। বিলের মাঝে নির্মাণ করা হয়েছে পাকা সেতু, তবে ব্যবহার করা হচ্ছে ধান শুকানোর কাজে। 2023 সালের 3 জানুয়ারি জামালপুরের ইসলামপুর উপজেলার পচাবহলা দেবরাই পেচ সংযোগ সড়কের ফটিকা খালের ওপর 96 মিটার দীর্ঘ সেতু উদ্বোধন করা হয়। তবে সেতুর পশ্চিম পাশে 6 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ না করায় কোনো যান চলাচল করতে পারছে না। কাঁচা সড়কে পায়ে হেঁটেই চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। তারা জানান, পণ্য পরিবহনে যেমন ভোগান্তি, তেমনি জরুরি প্রয়োজনে সেতু পার হয়ে কাঁচা সড়কে চলাচলে আরও বেশি ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া বর্ষা মৌসুমে সড়ক তলিয়ে যাওয়ায় সেতুটি কোনো কাজেই আসছে না। আস্তার জন্য আমরা চলাফেরা করতে পারি না। আমরা বর্ষা আইলেন তোরা তো বাড়িতে বাড়াবার পাইনি। আমরা পোলা পান লেখাপড়া করা পাইতেছি না, আমরা একটা রোগী নিয়ে যাওয়া পাইতেছি না, আমরা চলাফেরা করা পাই না, হাট বাজার কোনো অনেক কষ্ট হয়েছে। ব্রিজ হয়েছে, রাস্তার দরকার। আস্তাটা মনে হলেন তো তাহলে মনে হয় এই দেশের মানুষের মনে শান্তি হবো। অবশ্য শীঘ্রই নতুন প্রকল্প গ্রহণ করে সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস স্থানীয় সরকার বিভাগের। এই রাস্তাটি আমরা অতি সত্বর আমাদের জামালপুর জেলা প্রকল্প থেকে, এটা জামালপুর জেলা প্রকল্প অলরেডি দ্বিবিভক্ত রয়েছে, আমরা রাস্তাটি উন্নয়নের জন্য সার্বিক পরিকল্পনা গ্রহণ করব। সেতুটি নির্মাণে ব্যয় হয় প্রায় 5,68,96,000 টাকা। সময় সংবাদ, জামালপুর। যান্ত্রিক সমস্যার কারণে সার্ভার ডাউন থাকায় 2 দিন ধরে দেশের পুলিশ স্টেশনগুলোতে অনলাইনে সাধারণ ডায়েরি বা জিডি করা সম্ভব হচ্ছে না। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে অভিযোগ নিয়ে থানায় আসা সাধারণ মানুষকে। অনলাইনে সার্ভার ডাউন থাকলেও আগের মতো ম্যানুয়াল পদ্ধতিতে অভিযোগ নেওয়া হচ্ছে বলে দাবি পুলিশের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। যে কোনো আইনি সহায়তা নিতে থানায় গিয়ে জিডি বা সাধারণ ডায়েরির ভূমিকা গুরুত্বপূর্ণ। কখনো কোনো হুমকির মুখোমুখি হলে বা গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট, পরিচয়পত্র, চেকবই বা দলিল হারিয়ে গেলে থানায় জিডি করার দরকার পড়ে। আগে হাতে লিখে সাধারণ ডায়েরি করতে হলেও এখন অনলাইনেই করতে হয়। ঘরে বসেও অনলাইনেই সাধারণ ডায়েরি করা সম্ভব।
সার্ভার জটিলতার কারণে সারা দেশে অনলাইনে জিডি করতে পারছেন না সাধারণ মানুষ। সার্ভার ডাউন থাকায় বৃহস্পতিবার রাত 10টার পর থেকে কম্পিউটারে কোনো তথ্যই দিতে পারছেন না থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা। বিভিন্ন অভিযোগ নিয়ে থানায় আসলেও জিডি করতে না পারায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। আমার মোবাইলটা হারিয়ে গেছে, জিডি করতে চাচ্ছি তো এখন জিডি করতে পারতেছি না। জিডি করতে পারছি না, ওনাদের নাকি সার্ভার ডাউন। অন্য বিকল্প অথবা ম্যানুয়াল একটা ব্যবস্থা রাখা উচিত। এটা ছাড়া তো কোনো কাজ করতে পারতেছি না। সার্ভার ডাউন থাকলেও সেবা দিতে আগের মতো ম্যানুয়াল পদ্ধতিতেই অভিযোগ নেওয়া হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার। জিডি রেখে দিয়ে তাদের একটা নাম্বার ফিরে দিয়ে ম্যানুয়াল সিস্টেম যেটা আমরা আগে করতাম সেভাবে আমরা মানুষকে সেবা দিয়ে দিচ্ছি। চট্টগ্রামের প্রতিটি থানায় প্রতিদিন করে 40টি জিডি বা সাধারণ ডায়েরি দায়ের হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কাল মধ্যরাত থেকে শুরু হচ্ছে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা। এতে কর্মহীন হয়ে পড়বেন জেলেরা। জাটকা সংরক্ষণে মার্চ এপ্রিল 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হতে না হতেই আবারও মাছ ধরা বন্ধের খবর যেন জেলেদের জন্য মরার উপর খাড়ার ঘা। তাদের আশঙ্কা, এই সুযোগে দেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করবে প্রতিবেশী দেশের জেলেরা। সোমবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে সমুদ্রে মাছ ধরার ওপর 65 দিনের সরকারি নিষেধাজ্ঞা। 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। এতে কর্মহীন হয়ে পড়বেন উপকূলের কয়েক লাখ জেলে। তারা বলছেন, জাটকা সংরক্ষণের জন্য মার্চ এপ্রিল 2 মাস দেশের 6টি অভয় আশ্রমে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শেষ হলো মাত্র 20 দিন আগে। এরপর নদী ও সাগরে নামলেও আশানুরূপ মাছের দেখা পাননি জেলেরা। নতুন করে আবারও 65 দিনের নিষেধাজ্ঞার কবলে পড়ে তারা আবারও বেকার হয়ে পড়ছেন। লক্ষ লক্ষ টাকা দেনা ভানা হয়ে যায়, সমিতির কাছ থেকে ঋণ নিয়ে আমরা সংসার চালাইতে খাইতে হয়। এই আয়ের উৎসটা যদি এই 65 দিনের অভিযানে বন্ধ হয়ে যায় তাহলে আমাদেরও আয় বন্ধ হয়ে যাবে। আমাদের ফলাইন নিয়ে খাইতে আমরা চলতে খুবই আমার কষ্ট। নিষেধাজ্ঞাকালীন নিবন্ধিত প্রতি জেলেকে 86 কেজি করে চাল সহায়তা দেয় সরকার, অথচ তা এখনো পাননি উপকূলের অনেক জেলে। 65 দিনের অবরোধ দিচ্ছে, এখন আমরা কি খাম? আমরা গভীর সাগরে জাল পাই, কিন্তু আমরা চাল পাই না। অবরোধের আগেও পাই না, অবরোধের মধ্যেও পাই না। তবে শিগগিরই চাল বিতরণ শুরু হবে বলে জানায় মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন। 65 দিনের জন্য জেলে পরিবার প্রতি 86 কেজি চাল প্রদান করা হবে। ভাতের যে চাহিদাটা, পরিবারের খাবারের চাহিদাটা পূরণ হবে। যত দ্রুত সময়ের মধ্যে আমরা যেন এই পরিবারের কাছে ভিজিএফ এর চালগুলো আমরা যেন পৌঁছে দিতে পারি, সেজন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ ওনাদেরকে আমরা বলেছি। সমুদ্রে মাছের উৎপাদন বাড়াতে 2015 সাল থেকে শুরু হয় 65 দিনের নিষেধাজ্ঞা। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। খায়ে নতুন করে 200টি সাইক্লোন শেল্টার নির্মাণ ও কুয়াকাটার উন্নয়নে প্রকল্প গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। শনিবার দুপুরে কুয়াকাটায় জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভার শেষে কথা বলেন তিনি। আগামী বছর আমরা প্রায় 200-র মতো ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বাংলাদেশে আমরা নতুনভাবে করব এবং সেই এলাকাগুলি আমরা যাতে ঘূর্ণিঝড় এলাকার মানুষ উপকৃত হতে পারে এমন জায়গা যাতে এগুলি করা যায় সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বসে এবং এই এলাকাগুলি যে সমস্ত এলাকায় ঘূর্ণিঝড় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি ওই এলাকার মানুষ যাতে উপকৃত হয় এমনভাবে আমরা এই আশ্রয় কেন্দ্রগুলি করব। মধুখালী মাগুরা ব্রড গেজ রেল পথ প্রকল্পে 7 বছরে মাত্র 50% কাজ হওয়ায় হতাশা জানিয়েছেন রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম। শনিবার দুপুরে মাগুরার ঠাকুরবাড়ি এলাকার প্রস্তাবিত রেল স্টেশন এলাকা পরিদর্শন শেষে তিনি জানান, ভূমি অধিগ্রহণ না হওয়া সহ প্রশাসনিক জটিলতায় ধীর গতিতে চলা প্রকল্পটি মেয়াদ বৃদ্ধির মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করা হবে। 50% কাজ আমাদের মোটামুটি হয়েছে, আর বাকিটা মেয়াদ উত্তীর্ণ তো নানান কারণে হইতে পারে। আমরা এখানে এই প্রকল্প নেওয়ার পরে করোনার সময়টা পার করছি আমরা, এবং আর যে সমস্যাগুলো জমি অধিগ্রহণের ব্যাপারটা আছে এইগুলোর কারণে এটা মানে সময় উত্তীর্ণ হয়েছে। এখন আমরা যত দ্রুত কাজ করা যায় সেটা চেষ্টা আমরা করব। ইঞ্জিন ও কোচ ঘোরানোর জন্য দেশীয় প্রযুক্তিতে লালমনিরহাটে নির্মাণ হলো দেশের প্রথম টার্ন টেবিল। ব্রিটিশ আমলে এটি নির্মাণ করা হলেও 1993 সালে তা বিকল হয়ে পড়ে। তবে রেল বিভাগের 3 মাসের প্রচেষ্টায় রেলওয়ের অকেজো মালামাল দিয়ে স্বল্প খরচে নির্মাণ হলো টার্ন টেবিল। আমিনুল ইসলামের ছবিতে জিআই সমাপ্ত রিপোর্ট।
লালমনিরহাটে রেলের ইঞ্জিন ও কোচ ঘোরানোর টার্ন টেবিলটি প্রায় 3 দশক আগে পুরোপুরি বিকল হয়ে যায়। এরপর থেকে ইঞ্জিন ও কোচ ঘোরানোর জন্য ঢাকায় যেতে হতো। তবে এর ফলে চাকার ক্ষয় বেড়ে যেত কয়েক গুণ। তাই দেশেই টার্ন টেবিল নির্মাণের উদ্যোগ নেয় লালমনিরহাট রেলওয়ে। চলতি বছরের জানুয়ারিতে শুরু করে মার্চ মাসে নির্মাণ কাজ শেষ হয় দেশে তৈরি প্রথম টার্ন টেবিলটির। ঘোরানোর ক্ষেত্রে আমাদের পার্বতীপুরে নিয়ে যাওয়া হতো এবং অনেক সময়ের ব্যাপার ছিল। এটা হওয়ার কারণে আমাদের মনে করেন এই আবার নিয়ে যাওয়া আর নিয়ে আসা বা আবার ঘোরানোর এগুলো আর কষ্ট হবে না। রেলওয়ের বাজেটের যেসব আমাদের জিনিস যন্ত্রপাতি থাকে, যেরকম প্লেন শিট, আমাদের অ্যাঙ্গেল, অব্যবহৃত রেলওয়ে, আমাদের হুস পাইপের জন্য যে পাইপগুলো, আমরা এই জিনিসগুলো আমরা এখানে ব্যবহার করেছি। যে কোচগুলি উল্টো পাশে যেত সেটা এখন আমরা সহজেই সহজ পাশে করে নিতে পারবো। এবং টার্ন টেবিল হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ট্রলিগুলিতে যে চাকাগুলি ব্যবহার হতো, এই চাকাগুলি এক পাশে মুখী হলে হয়তো চাকা ক্ষয় হতো। সেই সুবাদে যখন আমরা ঘুরে নিব, সেই সুবাদে আমাদের চাকাগুলি ক্ষয় কম হবে। হেড যখন সামনে থাকে তার সিগন্যাল এবং লাইন দেখতে সুবিধা হয়, যখন হেডটা পিছনে থাকে সেই ক্ষেত্রে তার লাইন সিগন্যাল দেখতে সমস্যা হয়। আর এই টার্ন টেবিলের কারণে যদি ইঞ্জিন ঘুরিয়ে হেডটা সামনে দেওয়া যায়, সেক্ষেত্রে এলএমদের এই সুবিধা হবে যে তারা সিগন্যাল এবং লাইন ঠিকভাবে দেখতে পারবে। এলসি সহ নানা জটিলতার কারণে চাকা আমদানি করতে সমস্যা হচ্ছিল। এমন সময় চাকা ঘোরানোর প্রয়োজনীয়তা বাড়ে। রেলওয়ের অকেজো মালামাল দিয়ে নিজেদের নকশায় স্বল্প খরচে নির্মাণ করা হয় টার্ন টেবিলটি, জানালেন রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী। ইনোভেটিভ টার্ন টেবিল রেলের অকেজো মালামাল, মানে যেমন অকেজো চাকা বা অকেজো রেল লাইন, এগুলো ব্যবহার করে সাথে আর কিছু লোহালক্কর ব্যবহার করে তৈরি করা যায় কি না, এরকম কোনো ডিজাইন কিন্তু ছিল না, মানে সংরক্ষিত ছিল না। আমি নিজেই ডিজাইন করে সেটার আলোকেই একটা ইনোভেটিভ টার্ন টেবিল নির্মাণ করি স্বল্প খরচে, যেন ওই পারপাসটা আমি এটা দিয়ে সার্ভ করতে পারি। খরচের দিক থেকে কম হয়েছে ব্রিটিশদের তুলনায়, কিন্তু ডিজাইনটা আরও বেশি অপটিমাইজেশন করা হয়েছে, যার ফলে মানে আরও বেশি কার্যক্ষম হয়েছে। স্টেশনের আধা কিলোমিটার উত্তর পূর্ব দিকে সিকলাইন এলাকায় 9 শতক জমির উপর প্রায় 25 লাখ টাকা ব্যয়ে এই টার্ন টেবিলটি নির্মাণ করা হয়েছে। সমাপ্ত। সময় সংবাদ, লালমনিরহাট। ইজারার মাধ্যমে বেসরকারি উদ্যোগে চালু হওয়া পাটকলগুলো পরিচালনায় মালিক পক্ষ ব্যর্থ হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। খুলনায় বিভিন্ন পাটকল পরিদর্শন করে এই অসন্তোষের কথা জানান তিনি। বন্ধ থাকা সরকারি পাটকলগুলো পরিচালনার বিষয়ে নতুনভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান পাট মন্ত্রী। যারা এই মিলগুলি লিজ দিয়েছেন এক একটি শিল্প কলকারখানা করার জন্য, তারা আশানুরূপ কোনো ফলাফল দিতে পারে নাই। এটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। তারা এই মিলগুলিতে কোনো শুভ সূচনাও করতে পারেন নাই। অনেকে লিজের কোনো শর্ত ভঙ্গ করলে কারোর প্রতি কোনো দয়া দাক্ষিণ্যতা দেখানো হবে না। আমরা আমাদের নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী আমরা আমাদের পথে হাঁটব। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত বলে জানালেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শনিবার বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইন্সে তিনি কথা বলেন। সকলের সহযোগিতায় আমরা একসাথে দায়িত্ব পালন করে এই বাংলাদেশের জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বাংলাদেশ পুলিশের যে অবস্থান রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে। ছেলেকে জড়িয়ে ধর্ষণের মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 1 নম্বর প্যানেল মেয়র ও 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু। শনিবার বিকেলে জেলা প্রেস ক্লাবে স্ত্রী ও ছেলেকে নিয়ে সংবাদ সম্মেলন করে এর প্রতিকার চান প্যানেল মেয়র। এ সময় তিনি জানান, মিথ্যা সংবাদের কারণে পারিবারিক, ব্যবসায়িক ও সামাজিকভাবে তার সম্মানহানি হয়েছে। এ ঘটনায় ন্যায় বিচার চান এই জনপ্রতিনিধি। গত 2 মে ঢাকা থেকে প্রকাশিত 2টি সংবাদপত্রে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়, যাতে উল্লেখ করা হয় তিনি ও তার ছেলে মিলে নারায়ণগঞ্জ শহরের এক বিবাহিতা তরুণীকে ধর্ষণ করেছেন। তবে তরুণী ধর্ষণের বিষয়টি অস্বীকার করেছেন বলেও দাবি প্যানেল মেয়রের। মোবাইল ব্যবহারে খরচের বোঝা চাপছে গ্রাহকের কাঁধে।
আসছে বাজেটে হ্যান্ডসেট উৎপাদনে ৫% ভ্যাট বাড়াতে চায় এনবিআর। এতে প্রতিটি হ্যান্ডসেটের দাম বাড়তে পারে ১,০০০ টাকা। সম্পূরক শুল্ক ২০% করার প্রস্তাবে টকটাইম ও ইন্টারনেট ব্যবহারে ১০০ টাকায় বাড়তে গুনতে হবে প্রায় ৬ টাকা। যদিও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলছেন শুল্ক বাড়াতে নয়, বরং কমাতে এনবিআর ও অর্থমন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি। শুভ খানের রিপোর্ট। ফেসবুক ব্রাউজিং থেকে পড়াশোনা, কেনাকাটা, দাপ্তরিক কাজকর্ম সব ক্ষেত্রে বেড়েছে ইন্টারনেটের ব্যবহার। বিটিআরসি বলছে ১৯ কোটি ২২ লাখ সিম কার্ডধারীর বর্তমানে মোবাইলে কথা বলায় ১০০ টাকার রিচার্জে ৩৩ টাকার বেশি কর দেন গ্রাহকরা। একই পরিমাণ কর দিতে হয় ইন্টারনেটেও। এনবিআর সূত্রে জানা গেছে, আসছে বাজেটে উভয় ক্ষেত্রে সম্পূরক শুল্ক ৫% বাড়িয়ে ২০% করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে অতিরিক্ত ৫ টাকা ৭৫ পয়সা কর বাড়বে। ফলে ১০০ টাকার মোবাইল সেবায় সর্বমোট কর দিতে হবে ৩৯ টাকা, যা হবে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। স্টুডেন্টের জন্য যদি এরকম ভ্যাট যদি সরকার বৃদ্ধি করে, সেটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। মোবাইল ব্যবহার করাটাই আমাদের একটা দায় হয়ে দাঁড়াবে। সরকারের কাছে আকুল আবেদন যাতে আমাদের এই ভ্যাটটা না বাড়ায়। মোবাইল অপারেটররা বলছে সম্পূরক শুল্ক ৫% বাড়িয়ে প্রায় ১,৫০০ কোটি টাকা রাজস্ব মিলবে। করের পরিবর্তে ডাটা ব্যবহার বাড়িয়ে এই রাজস্ব আদায় সম্ভব। দেশে একজন গ্রাহক মাসে গড়ে ৬.৫ জিবি ডাটা ব্যবহার করেন, ভারতে যার পরিমাণ ১৭.৫ জিবি। যখনই কর বাড়ে তখন ইমিডিয়েটলি কিন্তু ওনারা কনজাম্পশন শ্রাঙ্ক করে ফেলেন। আলটিমেট উদ্দেশ্য যেটা ১,৫০০ কোটি টাকা এই সম্পূরক শুল্ক বাড়িয়ে নেওয়া, আমাদের কাছে এটা নিয়ে সন্দেহ আছে। স্বস্তির খবর নেই মোবাইল ফোনেও। বর্তমানে হ্যান্ডসেট উৎপাদনে ৩ থেকে ৭.৫% পর্যন্ত ভ্যাট দিতে হয় ১৭টি প্রতিষ্ঠানকে। বিক্রয় পর্যায়ে রয়েছে ৫% ভ্যাট। আসছে বাজেটে এ খাতে ভ্যাট বাড়তে পারে আরও ৫%। এতে প্রায় ৫০০ কোটি টাকা রাজস্ব পাবে সরকার। তবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ফোন বিক্রি বন্ধ হলে এ খাত থেকে বছরে রাজস্ব মিলবে প্রায় ১২০০ কোটি টাকা। প্রতিটি প্রোডাক্টে প্রায় ৭০০ থেকে ১,০০০ টাকা, যেহেতু 5%-এর কিউমুলেটিভ ইম্প্যাক্ট আছে, আমরা আশা করতেছি এটা প্রায় ৫০০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত করে বেড়ে যাবে। যদিও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলছেন মোবাইল সেবায় এবং হ্যান্ডসেট সংযোজনে করভার কমাতে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন। ইন্টারনেটের দাম কমানোর ব্যাপারে, ভ্যাট ট্যাক্স কমানোর ব্যাপারে, টেলিযোগাযোগ সেক্টরে, আইসিটি সেক্টরে সবগুলোই আমরা মাননীয় অর্থমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এনবিআর চেয়ারম্যানের কাছে জমা দিয়েছি। বর্তমানে ব্রডব্যান্ড সেবায় ৫% করে ৩ স্তরে ১৫% ভ্যাটের বোঝা বহন করতে হচ্ছে ১,৩৪ লাখ গ্রাহককে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জাতীয় বাজেটে রেশন কার্ড, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে 10% বরাদ্দ সহ 8টি দাবি জানিয়েছেন পোশাক শ্রমিকরা। এসব দাবির সঙ্গে একমত পোষণ করেছেন শিল্প মালিকরাও। তারা বলছেন, পোশাক শিল্প বাঁচাতে মালিক শ্রমিক উভয় পক্ষেরই সুবিধা বিবেচনা করতে হবে সরকারকে। জাতীয় বাজেট সামনে রেখে বিভিন্ন খাত সংশ্লিষ্টদের দর কষাকষিতে এবার যোগ দিল পোশাক শ্রমিকরাও। শনিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় শ্রমিকদের জন্য রেশন, আবাসন, চিকিৎসা বাবদ বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। আলোচনায় শ্রমিক নেতারা বলেন, শিল্প ব্যবস্থার উন্নয়ন ও মৌলিক অধিকারের কথা বিবেচনা করে শ্রমিকদের দিকে সরকারের নজর দেওয়া উচিত। রেশন কার্ডের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী স্বল্প মূল্যে প্রদানের জন্য বাজেট বরাদ্দ করার প্রস্তাব করছি। এদিকে নির্বাচনী ইস্তেহারে আওয়ামী লীগ সরকার শ্রমিকদের কল্যাণে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ গোলাম মোয়াজ্জেম। আমাদের একটা প্রত্যাশা থাকবে শ্রমিকদের পক্ষ থেকে, আওয়ামী লীগ তার ইলেকশন ম্যানিফেস্টোর কতটুকু এবারের বাজেটে রিফ্লেক্ট করছে। সুতরাং সেখানে শ্রমিকদের কল্যাণে কি কি বিষয়গুলো সেখানে সন্নিবেশিত হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু দেখভাল করবার সুযোগ রয়েছে। গার্মেন্টস মালিকরা বলছেন, শিল্প বাঁচাতে মালিক ও শ্রমিক উভয়কেই গুরুত্বের তালিকায় আনতে হবে। ইস্যুগুলি আসছে আলোচনায়, প্রস্তাবগুলি আসছে, এই প্রস্তাবগুলির মধ্যে কিন্তু মালিক, শ্রমিক, সরকার সবাই কিন্তু একমত। আর শ্রমজীবী মানুষের জন্য আলাদা করে শ্রমিক বাজেট তৈরি করা যেতে পারে বলে মনে করেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খান। শ্রমিকদের বাজেট এটা একটা সুনির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের অধীনে না, শ্রমিক বাজেট করার একটি দাবি তিনি করেছেন। হ্যাঁ, শ্রমিকদের জন্য বাজেট হতে পারে। শ্রমিকদের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর মধ্যে সমন্বয়ের উপর জোর দেন এই নেতা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
ভোরের সময় আরও থাকছে। হিউস্টনে বিপাকে বাংলাদেশ, ক্রিকেটাররা নিরাপদ থাকলেও তীব্র ঝড়ের কারণে বাতিল অনুশীলন, ভেন্যু ক্ষতিগ্রস্ত হওয়ায় পেছাতে পারে সিরিজের প্রথম টি-20। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। কিছু উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশের পাঠ্যপুস্তক নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। যুক্তরাজ্যে 22তম কমনওয়েলথ এডুকেশন মিনিস্টার্স কনফারেন্সে যোগদান শেষে বাংলাদেশের পাঠ্যপুস্তক বিষয়ে এক প্রশ্নের জবাবে সময় সংবাদে তিনি এই কথা বলেন। তবে বিশেষজ্ঞরা যেখানে ভুল ধরবেন বা সংশোধন প্রস্তাব করবেন সেগুলো সংশোধন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদনে। সম্প্রতি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 31 বই 147টি উদ্ভট ভুলের সন্ধান মিলেছে। এরপর থেকে আলোচনা সমালোচনা। যদিও শিক্ষাবর্ষের অর্ধেক সময় পার হওয়ার পর ভুলের সংশোধনী স্কুল পর্যায়ে পাঠাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। যুক্তরাজ্যে 22তম কমনওয়েলথ এডুকেশন মিনিস্টার্স কনফারেন্স শেষে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কিছু উগ্রবাদী অতি উৎসাহিত মানুষ অপপ্রচার চালাচ্ছে। কোচিং সেন্টার ব্যবসার সঙ্গে জড়িতরাও আছেন এই চক্রে। তবে সমালোচনা যতই হোক, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ভুল থাকলে সংশোধন প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান মন্ত্রী। প্রক্রিয়াটা হচ্ছে চলমান, তো এখন সেটা পরীক্ষামূলক পর্যায়ে আছে। পাঠ্যপুস্তকের কিছু কিছু কন্টেন্ট সেটা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা যেখানে বিশেষজ্ঞরা প্রস্তাব করবেন আমরা সেটা পরিবর্তন করব। তবে আমরা দেখি যে মাঝে মাঝে যে একটি উগ্রবাদী কিছু গোষ্ঠী অতিমাত্রায় কিছু বিষয় যেগুলো আসলে অতিরঞ্জিত করা হচ্ছে। স্মার্ট সিটিজেন করতে হলে গদ বাধা মুখস্থ করিয়ে ক্লাসে বসিয়ে কোচিংয়ে পাঠিয়ে মুখস্থ লিখে সেটাকে মেধা বলে চালিয়ে দেওয়ার যে আমাদের প্রবণতা, সেটা থেকে বেরিয়ে আসতেই হবে। এই সময় অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গ্রামের শিক্ষার্থীরা শহরের শিক্ষার্থীদের তুলনায় কিছুটা বৈষম্যের শিকার, তবে সরকার তা দূর করতে চায়। গ্রাম শহরের বৈষম্য সেটা কিন্তু ঘোচাতে হবে, এবং এটা ঘোচানোর জন্য কিন্তু আমরা সুনির্দিষ্ট পলিসি নিচ্ছি। যেমন অবৈতনিকভাবে নিম্ন মাধ্যমিক পর্যায়ে বাধ্যতামূলক যে শিক্ষা, তার উপরে যে এখন যে বিষয়টা আছে যে পরীক্ষা যেটা নেওয়া হয়ে থাকে, সেই পরীক্ষার মাধ্যমে দেখা যাচ্ছে গ্রামের অনেক শিক্ষার্থীরা বৈষম্যমূলক অবস্থার মধ্যে পড়ে, এবং সেটা কিন্তু আসলে আমাদের জন্য কাঙ্ক্ষিত নয়। আমরা চাচ্ছি সকল শিক্ষার্থী যাতে নির্দিষ্ট বয়স পর্যন্ত বিদ্যালয়ে থাকতে পারে। কমনওয়েলথের এই কনফারেন্সে বাংলাদেশ সরকারের শিক্ষা ব্যবস্থা নিয়ে আগামীর পরিকল্পনা এবং বর্তমান অবস্থা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বাংলাদেশের শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের পথ সহজ করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেখানে তারা সাশ্রয়ী খরচে শিক্ষা ও পার্ট টাইম চাকরির সুবিধা পাচ্ছেন। সেই সঙ্গে বিনামূল্যে আইটি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 2000। ডিগ্রি, দক্ষতা ও চাকরির সহায়তা, এই ত্রিমাত্রিক মিশন শিক্ষার্থীদের করা বিনিয়োগ ফেরতে বিশেষ সহায়ক বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। একটি মুগ্ধকর পরিবেশ ও নিখুঁত ব্যবস্থাপনার ছায়ায় যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের প্রতি আগ্রহ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। বিদেশি নাগরিকদের এই স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের জন্য রয়েছে আন্তরিক সুযোগ। লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পথ প্রদর্শক হয়ে উঠেছে বাংলাদেশি মালিকানাধীন ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। 2008 সালে ওয়াশিংটনের নিকটবর্তী ঐতিহাসিক শহর আলেকজান্দ্রিয়ায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে অনলাইন ও অফলাইন উভয়ভাবেই ব্যাচেলর ও মাস্টার্স কোর্সে পড়াশোনার সুযোগ রয়েছে। তাছাড়া নিয়মিত শিক্ষার্থীরা বিনামূল্যে পাচ্ছেন 5.5 লাখ টাকার আইটি প্রশিক্ষণ, যা সফল করে তুলছে উন্নত কর্মসংস্থানে। আমি এখানে মাস্টার্স করেছি MSIT-তে, এই ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। মাস্টার্স কমপ্লিট করার পর আমার ওয়ার্ক পারমিটে যেতে আমার কোনো প্রবলেম হয় নাই। দ্যাট মিনস এই ইউনিভার্সিটি কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করে। ভেরি সাপোর্টিভ অ্যান্ড ভেরি ফ্রেন্ডলি, যার কারণে হচ্ছে গিয়ে এখানে পড়ালেখা করা, গিভিং টাইম ইন সাম এক্সট্রা কারিকুলামস, ইটস লাইক গেটিং রিয়েলি ইজি। এই ইউনিভার্সিটির সবচাইতে চমৎকার বিষয়টা হচ্ছে আপনি যখন এখানে পড়তে আসবেন, আপনি এখানে আইটি এবং বিজনেস এই দুইটা ফিল্ডের উপরে একটা ফ্রি ট্রেনিং পাবেন।
প্রতিষ্ঠানটির অভ্যন্তরে রয়েছে লাইব্রেরি, ক্যান্টিন ও মানসিক স্বাস্থ্য সহায়ক একাধিক ক্লাব। প্রত্যেক শিক্ষার্থীকে মেধাভিত্তিক 30 থেকে 50% স্কলারশিপ প্রদানের পাশাপাশি তাদের সামর্থ্য অনুসারে ব্যবস্থাও করা হয়েছে আবাসনের। This is a home. We are trying our best to make them feel that this is our home and we are a family. University does not own and operate any accommodation facility. However, we have 5-6 companies that they're not affiliated with working for us. They're very affordable. Our career services, student services, they're helping students connect with these companies. কর্তৃপক্ষ জানায় একটি মানসম্মত শিক্ষা কারিকুলাম ও কর্মোপযোগী প্রশিক্ষণের জন্য অনেক বিশ্ববিদ্যালয় থেকেই ট্রান্সফার নিয়ে পড়াশোনা করছে এখানে। পড়াশোনা শেষে চাকরির সুযোগ নিশ্চিত হওয়ায় শিক্ষার্থীদের কাছে একটি নির্ভরযোগ্য ক্যাম্পাসে পরিণত হয়েছে এই ইউনিভার্সিটি। যদি কেউ পড়াশোনা ভালো করে থাকে, ডেফিনেটলি ইটস এ গ্রেট অপরচুনিটি, স্পেশালি ফর বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। ইটস লাইক দেয়ার সেকেন্ড হোম। আমরা অলওয়েজ চেষ্টা করে থাকি বাংলাদেশি স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ম্যাক্সিমামে পড়াশোনা করে, কারণ এটা গোল ওরিয়েন্টেড এডুকেশন। আমরা ওনাদেরকে দেখাই যে এই টাইমটা যদি কেউ এখানে দেয়, সে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে একটা রেজাল্ট পাবে। লাস্ট 3 ইয়ার্স আমাদের গ্রোথ 700%। বিশ্বের 120টি দেশের 2000 শিক্ষার্থীর পদচারণায় মুখরিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যার মধ্যে বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছেন 800 জন বাংলাদেশি শিক্ষার্থী। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। চলতি বছর ইতালি থেকে বাংলাদেশে বেড়েছে রেমিটেন্সের প্রবাহ। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে 2016 থেকে 2022 সাল পর্যন্ত রেমিটেন্স ছিল ঊর্ধ্বমুখী। ওই সময় রেকর্ড প্রায় 2000 মিলিয়ন ইউরো পেয়েছে বাংলাদেশ। স্থানীয় ব্যবসায়ীদের প্রত্যাশা চলতি বছরও এ ধারা অব্যাহত থাকবে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ইউরোপের অন্যতম দেশ ইতালিতে বসবাস করেন প্রায় 2 লাখ বাংলাদেশি। ব্যবসায়, চাকরি সহ নানা পেশায় নিযুক্ত আছেন তারা। এতে বেশ ভালো একটা রেমিটেন্সও পায় বাংলাদেশ। 2022 সালে সর্বাধিক 1197.84 মিলিয়ন ইউরো রেমিটেন্স বাংলাদেশে গেলেও 2023 সালে যায় 1166.36 মিলিয়ন। কিন্তু চলতি বছরের প্রথম 4 মাসে আবারও চাঙ্গা হয়ে উঠেছে রেমিটেন্সের প্রবাহ। ইতালির মানি ট্রান্সফার ব্যবসায়ীরা বলছেন এই ধারা অব্যাহত থাকবে এবং চলতি বছর আরও বেশি রেমিটেন্স যাবে বাংলাদেশে। গত বছর থেকে চলতি বছরে এপ্রিল পর্যন্ত 7 মিলিয়ন ইউরো বেশি রেমিটেন্স পাঠিয়েছে বাংলাদেশে। যদি এই স্পন্সরের ব্যাপারটা না থাকতো, আমাদের ইমিগ্রেন্টরা বৈধভাবে টাকাটা বাংলাদেশে পাঠাতো। মে মাসে প্রথম সপ্তাহ থেকে রেমিটেন্স আস্তে আস্তে করে বেড়ে গেছে, কিন্তু গত 2-3 যাবৎ রেমিটেন্সের রেটটা অনেকটাই পুরোপুরি বেড়ে গেছে। সরকারের 2.5% প্রণোদনা একটি খুব বড় একটা ইনিশিয়েটিভ, এবং এই কারণে প্রচুর লোক লিগ্যাল চ্যানেলে চলে এসেছে। আসন্ন গ্রীষ্মকাল সামনে রেখে বাংলাদেশিরা বিভিন্ন বৈধ অবৈধ কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। তারা বাংলাদেশে টাকাও পাঠাচ্ছেন। এছাড়া ইতালির অর্থনীতি ঘুরে দাঁড়ানোর কারণেও প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্য গত বছরের তুলনায় অনেক ভালো হচ্ছে। এর প্রভাব পড়ছে রেমিটেন্সের উপরও। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। সবার আগে শিশুদের নিরাপত্তার বিষয়টি বিবেচনার তাগিদ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীরা। সম্প্রতি দেশটিতে গাড়ির মধ্যে আটকা পড়ে স্কুল ছাত্র মুনতাসিরের মৃত্যুর ঘটনার পর শিশুদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠায় বাংলাদেশি অভিভাবকরা। শিবলি আল সাদিকের রিপোর্ট। সন্তানদের নিরাপত্তার ক্ষেত্রে মা বাবাদের আরও সচেতন হবার তাগিদ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী অভিভাবকরা। সম্প্রতি দেশটির শারজাতে অসাবধানতাবশত একটি গাড়িতে আটকে পড়ে মুনতাসির নামের 7 বছরের এক বাংলাদেশি স্কুল ছাত্রের মৃত্যু হয়। এরপরে নড়াচড়ে বসে স্থানীয় প্রশাসন ও অভিভাবকরা। এমন পরিস্থিতিতে শিশুদের নিরাপত্তা নিশ্চিতে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান সচেতন প্রবাসী পরিবারের সদস্যরা। বাবা মা দুজনকে কিছুটা হলেও রেসপন্সিবিলিটি নিতে হবে, কারণ যত বাইরে যত নিরাপত্তায় থাকুক না কেন, নিজের সন্তান নিরাপত্তা নিজেকেই দিতে হবে। বাচ্চাদেরকে নিজের হাতে স্কুলের গেট পর্যন্ত পৌঁছায় দেয়া এবং স্কুল থেকে গেট থেকে আবার তাদেরকে নিয়ে আসা। সন্তানদের নিরাপত্তাকে আর্থিক বিবেচনার উপরে স্থান দেওয়ার আহ্বান সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি রাষ্ট্রদূতের। ছোট শিশু সন্তান আমরা স্কুলে পাঠাচ্ছি, গাড়িতে যাচ্ছে অথবা স্কুলের বাসেই যাচ্ছে, কিন্তু দেখা যায় যে অনেক সময় বাচ্চারা স্কুলের বাসের মধ্যে ঘুমিয়ে পড়ে,
এবং সেক্ষেত্রে তারা ঠিকভাবে বাস থেকে নামলো কিনা সেই জায়গাটাতে আমাদেরকে অধিক যত্নশীল হওয়া উচিত, সতর্ক থাকা উচিত। এদিকে অর্থ বাঁচাতে অভিভাবকদের স্কুলে ভাড়া গাড়ি ব্যবহার না করার বিষয়টি নিয়েও চলছে আলোচনা সমালোচনা। সময়ের জন্য বা নিজের জীবিকার জন্য বাচ্চাদের সুরক্ষার সাথে কোনো রকম কম্প্রোমাইজ না করেন। এমন পরিস্থিতিতে শিশুদের নিরাপত্তা নিশ্চিতে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান সচেতন প্রবাসী পরিবারের সদস্যদের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত ভারতের ৭টি রাজ্যে স্থলপথে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে এড়ানো যাবে অন্তত ৪০০ কিলোমিটার পথ বাঁচানোর পাশাপাশি বাণিজ্যে গতি আনতে ২০১৩ সালে চালু হয় আসাম কুড়িগ্রাম সীমান্তের সোনাহাট স্থলবন্দর। নামে আন্তর্জাতিক বন্দর হলেও এখনও গড়ে ওঠেনি ইমিগ্রেশন ব্যবস্থা সহ উপযুক্ত পরিকাঠামো। বন্দরের ভারতীয় অংশ ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। সারাদিনে ন্যূনতম ১৫০টি ট্রাক যাওয়া আসার কথা থাকলেও ভারত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই বন্দর দিয়ে যাতায়াত করছে মাত্র ৪০ থেকে ৫০টি ট্রাক। এর বেশি জড়ো হলেও সারি বেঁধে দাঁড়িয়ে থাকে বন্দরের আশেপাশের সড়কে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বন্দরটির এমন স্লথ গতির কারণে তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি বন্দর কর্তৃপক্ষ ব্যর্থ হচ্ছে লক্ষ্যমাত্রা অর্জনে। কিন্তু দুদেশের জন্য এত গুরুত্বপূর্ণ যে বন্দর, সেটির দশা এমন কেন? ভাঙা রাস্তা, পরিকাঠামোহীন সীমান্ত চৌকি, এমনকি এতদিনেও গড়ে ওঠেনি পরিষেবামূলক সরকারি সুযোগ সুবিধাও। অথচ আন্তর্জাতিক মানদণ্ডে বাণিজ্যিক সীমান্তের এর সবকিছুই থাকা বাধ্যতামূলক। সরজমিনে গিয়ে দেখা গেল বন্দরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ন্যূনতম লোকবলও নেই। 2 জন সদস্যই কেবল সঙ্গে কুকুর আর টর্চ চালিয়ে ট্রাক তল্লাশি করছেন। এতে অতিরিক্ত সময় যাচ্ছে। মালামাল ভর্তি ট্রাকগুলো আটকা থাকছে দীর্ঘ সময়। সীমান্তের ওপারে বাংলাদেশের অংশে মাল খালাসের জন্য ট্রাকগুলো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকায় হচ্ছে ব্যবসায়িক ক্ষতিও। এতে বাণিজ্যের আগ্রহ হারাচ্ছেন অনেক ব্যবসায়ী। মালামালও সরবরাহ হচ্ছে না সঠিক সময়ে। যে অবস্থা চলছে, এখানে গাড়ি যায় 60টা, কি চলবে? ড্রাইভার পয়সা দিতে শেষ। বিএসএফ গাড়ি কম পাঠাইতেছে, তার জন্য এই প্রবলেমটা আছে। বিএসএফ যেটা চেক করার যেটা সময়টা লাগায়, ওই সময়টা একটু বেশি লাগায়। আমরা যদি কই একটু তাড়াতাড়ি করো, ভাই আমরা কি চেক না করে কি পাঠিয়ে দেবো? খুব গুরুত্বপূর্ণ বর্ডার হয়ে গেছে। এটা যদি লোকজন আপ ডাউন করতে পারে, তাহলে আমাদের জায়গাটা একটু পরিবর্তন হবে, একটু ডেভেলপ হবে, এটাই আমরা চাই। গভর্নমেন্টে যদি রাস্তাঘাট ভালো করে, ধর ভালো গাড়ি যায়, দিনে যদি 100-150 গাড়ি পার হয়, তাহলে তারও সুবিধা হচ্ছে। শুধু ব্যবসায়িক নয়, অনেকেরই দাবি উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের মানুষের সংযোগ স্থাপনের এই সীমান্ত পথ পর্যটকদের জন্য খুলে দিলেও রাজস্ব যোগ হবে দুদেশের কোষাগারে। যৌথভাবে আলোচনা করে এই পোর্টটা খুলে দেওয়ার জন্য, কারণ আমরা যদি আসামে যদি আসতে চাই, কোনো পর্যটকরা বুড়িমারি হয়ে আসতে হয়, কমসে কম 100 কিলোমিটার ব্যাগ হয়ে আসতে হয়। আমাদের যদি ভুরুঙ্গামারি হয়ে যদি আসতে হয়, মিনিমাম 40 কিলোমিটারের ভিতরে আমরা আসতে পারবো আসামে। এদিকে আসামের মানুষ যদি যেতে হয় বাংলাদেশে ঢাকায়, আমাদের 400 কিলোমিটার পাড়ি দিয়ে করিমগঞ্জ বর্ডার দিয়ে যেতে হবে, আর নাহলে আমাদের পশ্চিমবঙ্গের বুড়িমারি বর্ডার দিয়ে যেতে হবে। যার জন্য আমি বলছি যে দুদেশের সরকারকে যৌথভাবে আলোচনা করে দ্রুত গতিতে আমাদের এই পোর্টটা যাতে খুলে দেওয়ার ব্যবস্থা করে। 2013 সালে চালু হয় আসাম কুড়িগ্রাম সীমান্তের সোনাহাট এই স্থলবন্দর। এর একদিকে বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ভুরুঙ্গামারি, অন্যদিকে আসামের ধুবড়ী জেলা। বর্তমানে এই বন্দর দিয়ে শুধুমাত্র পাথর ও কয়লা আনা নেয়ার কাজ হয়। সংশ্লিষ্টরা বলছেন যে বাংলাদেশের কুড়িগ্রামের ভুরুঙ্গাবাড়ি এবং আসামের এই ধুবড়ী জেলার সোনারহাটের এই সীমান্ত বন্দর আরও উন্নয়ন প্রয়োজন। আর তার মধ্য দিয়েই দুদেশের সম্পর্ক যেরকম উন্নতি হবে, ঠিক সেরকমভাবে দুদেশের অর্থনীতিও ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। আসামের ধুবড়ীর সোনারহাট স্থল সীমান্ত থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।
যুক্তরাষ্ট্রে পৌঁছেই চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন পেসার তাসকিন আহমেদ। করা হয়েছে এমআরআই সহ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা। রিপোর্ট জানা যাবে 24 মে, জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। পৃষ্ঠপোষক আর সময়ের স্বল্পতায় বিশ্বকাপ জার্সি প্রকাশে দেরি হলেও দ্রুততম সময়ের মধ্যে তা উন্মোচন করার কথা জানান তিনি। বলেন, বিশ্বকাপ শেষেই আলাদা দায়িত্ব দেওয়া হবে লাল ও সাদা বলের সহ অধিনায়ককে। সপ্তাহ দুয়েকেরও কম বাকি বিশ্বকাপের। টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যে বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে, কিন্তু তাতে আলোচনা কমেনি, অর্থাৎ এখনো উন্মোচনই করা হয়নি অন্যতম আকর্ষণ টাইগারদের বিশ্বকাপ জার্সি। অতীত অভিজ্ঞতা বলে বিশ্বকাপের জার্সি নিয়ে বোধহয় একটু বেশি চাপে থাকে বিসিবি। লাল রঙের ছোঁয়া না থাকায় 2019 ওয়ানডে বিশ্বকাপের আগে তোপের মুখে পড়ে শেষ পর্যন্ত পরিবর্তন আনা হয় ডিজাইনে। এবার যেখানে অভিনবভাবে জার্সি প্রকাশের সুনাম কুড়াচ্ছে অন্য বোর্ডগুলো, সেখানে টাইগারদের জার্সি উন্মোচনে কেন এতটা দেরি? অন্য দেশের কিন্তু জার্সি তারা চেঞ্জ করতে থাকে, কালার চেঞ্জ করতে থাকে সেখানে, কিন্তু আমরা সেই কাজটা আমরা করি না। আমাদের জার্সি অনেক আগে রেডি হয়ে গেছে। দুই একটা প্ল্যান ছিল, খালি সময়ের অভাবে করা যায়নি। যদি আমাদের এই সিরিজটা যদি না থাকতো তাহলে হয়তো আমরা প্লেয়ারদের নিয়ে কাজ করতে পারতাম। ইউএসএ সিরিজ শুরু হওয়ার আগে এটা আমরা আপনাদের কাছে, হয়তো প্রতিটা অন্য দেশের নিজস্ব প্ল্যান থাকে, তারা সেভাবে দিয়েছে, আমাদেরও একটা নিজস্ব প্ল্যান ছিল, সেজন্য আমরা ওয়েট করছিলাম। তা আশা করি কিছু দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন। হিউস্টনের বৈরী আবহাওয়ার টাইগাররা কিছুটা বিপাকে থাকলেও পুনর্বাসন শুরু হয়ে গেছে ইনজুর্ড তাসকিনের। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের চিকিৎসকের সঙ্গে দেখা করেছেন তিনি, করিয়েছেন এমআরআই সহ বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা। তাসকিনের সাথে আমাদের কথা হয়েছে, দেবাশিসও ছিল, তারা কালকে একটা ডক্টর দেখেছে তাকে। এখন দেখার পরে ডক্টর বোধহয় 24 তারিখে তার 2 সপ্তাহ হবে। এই 2 সপ্তাহের মধ্যে তার আপডেট কি আমরা আপনাদের 24 তারিখে জানাতে পারবো। আলোচনায় ছিল বিশ্বকাপের ঠিক আগে হঠাৎ পাওয়া তাসকিনের সহ অধিনায়কত্বের বিষয়টিও। তবে ভবিষ্যতের ভাবনায় লাল আর সাদা বলে ভাইস ক্যাপ্টেন দেওয়ার পক্ষে বিসিবি। এটা আমাদের ঠিক করা ছিল, তাসকিনকেও জানানো হয়েছিল যে তুমি ভাইস ক্যাপ্টেন এবং হি ডিজার্ভ ইট। লঙ্গার ভার্সনের জন্য ভাইস ক্যাপ্টেন চিন্তা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, এই জন্য আমরা সবসময় সিরিজ টু সিরিজ আমরা ভাইস ক্যাপ্টেন দিয়ে থাকি। তা আমার মনে হয় সামনে এমন হতে পারে যে রেড বল এবং হোয়াইট বলের ভাইস ক্যাপ্টেন আমরা হয়তো কাউকে দিতে চাই যে কন্টিনিউ করতে পারে। এদিকে গুঞ্জন রয়েছে বিশ্বকাপ শেষে সংক্ষিপ্ত সংস্করণকে গুড বাই বলছেন সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদ। তবে এই দুই সিনিয়র ক্যাম্পেইনারের অবসরের বিষয়টিকে উড়িয়ে দিলেন বিসিবির এই মাহবুব রিমন। সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্যাম্পেইনার সাকিব এবং মাহমুদুল্লাহর কাছ থেকে বড় কিছু প্রত্যাশা করেন চন্ডিকা হাথুরুসিংহে। সম্ভাব্য শেষ বিশ্বকাপ তারা স্মরণীয় করে রাখবে বলেও প্রত্যাশা লাল সবুজ হেড কোচের। শান্ত লিটন অফ ফর্মে না থাকলেও তাদের ওপর থেকে আস্থা হারাচ্ছেন না হাথুরু। পাশাপাশি দলের তরুণ ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি। বিশ্বকাপের জন্য ঘোষিত 15 সদস্যের স্কোয়াড নিয়ে খুব একটা বিতর্কের জায়গা না থাকলেও শান্ত লিটনদের ফর্ম নিয়ে সমালোচনা কম হয়নি। সাইফুদ্দিন আর মিরাজকে দলে অন্তর্ভুক্ত না করা নিয়েও জল খোলা হয়েছে অনেক। তবে এসবে কান্না দিয়ে বিশ্বকাপের আগে এবার নিজেই দলের মূল্যায়ন করলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তারুণ্য নির্ভর দল নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে গেলেও এই স্কোয়াডে আছে সাকিব, মাহমুদুল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। বিশ্বকাপে তাদের কাছ থেকে বাড়তি প্রত্যাশাই রাখছেন লাল সবুজ হেড কোচ। নিজেদের সম্ভাব্য শেষ বিশ্বকাপ তারা স্মরণীয় করে রাখবে বলে প্রত্যাশা হাথুরুর। It's a legend of the game. We all know that Sakib has played all the T20 World Cups. He will contribute with all three disciplines of the game. Mahmudullah is probably the spirit of the team. His batting has gone to another level recently. He will handle the pressure situation and guide the youngsters around him in this World Cup. বিশ্বকাপে বাংলাদেশ দলের বড় চিন্তার কারণ টপ অর্ডার। ছন্দে নেই লিটন, শান্তদের কেউই। এ বিষয় নিয়ে চারিদিকে নানা সমালোচনার ঝড় উঠলেও হাতুরু ঢাল হয়ে দাঁড়াচ্ছেন শিষ্যদের পাশেই। শুধু টপ অর্ডার নয়, গোটা দলেই তিনি রাখছেন পূর্ণ আস্থা। Liton is one of our top batsmen. This World Cup, I'm expecting a big thing from him. He can do slip, he can do outfield. His best is world class. Shomo Shaka, naturally gifted player. I think he's underperformed so far. We have seen him glimpse of his best. He's our leader, but when he get into the field, very competitive. I think he has a big responsibility in his hand. This World Cup as a first-time captain, sure he will get up to the challenge.
এদিকে বিশ্বকাপ দলে জায়গা পাওয়া তরুণদের নিয়ে নির্ভর কোচ রিশাদ হাসানকে মানছেন বিশ্বকাপের সারপ্রাইজ প্যাকেজ। আর টাইগারদের পেস ইউনিট যে স্বস্তির বড় জায়গা তা আরও একবার অকপটেই স্বীকার করলেন কোচ। Taskin is very emotional person. If he's very in good mood, we will get best out of Taskin. Fish is a unique species. I think very rare find. Unique role to play if he plays in the team. That we expect him to be the enforcer in the power play. Rare breed in Bangladesh cricket is leg spinner, but he's not classical leg spinner you see around the world. বিশ্বকাপ দল নিয়ে কোচের প্রত্যাশা যে অনেক তা সহজেই অনুমান করা যাচ্ছে, তবে সেই প্রত্যাশা কতখানি পূরণ করতে পারবে টাইগার শিবির তাই এখন দেখার বিষয়। তাজিন খন্দকার, সময় সংবাদ। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেরা একাদশ নিয়ে টাইগাররা বিশ্বকাপ মিশনে গেছে বলে মন্তব্য করেছেন বোর্ড প্রধান। ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থাকলেও বোলারদের সাম্প্রতিক ফর্ম আশাবাদ করছে বিসিবি সভাপতিকে। গেল ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটারদের ছিল না নির্দিষ্ট কোনো ব্যাটিং পজিশন। প্রায় প্রতি ম্যাচেই টাইগারদের ব্যাটিং লাইন আপ পরিবর্তন করেছেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে, যা নিয়ে পড়তে হয়েছিল সমালোচনার মুখে। মূলত টপ অর্ডারদের ফর্মহীনতার কারণে এমন পথে হাঁটতে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে। আরও একটি বিশ্বকাপের আগে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ ব্যাটিং লাইন আপ। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারেনি শান্ত, লিটন সহ টপ অর্ডাররা। তাই দেশ ছাড়ার আগে আসন্ন টি-20 বিশ্বকাপে টাইগারদের ব্যাটিং অর্ডার পরিবর্তনের আভাস দিয়েছিলেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। লিটনের লম্বা অফ ফর্ম, তারপরও হাত বাঁধা বিসিবির স্কোয়াডে নেই পর্যাপ্ত ব্যাকআপ ক্রিকেটার, আর তাই কোচ ও অধিনায়কের ভাবনায় থাকলেও বিশ্বকাপে টাইগারদের ব্যাটিং অর্ডার পরিবর্তন করার কোনো সম্ভাবনা দেখছেন না বিসিবি সভাপতি। ব্যাটিং সফল হওয়ার কোনো আমি সুযোগই দেখি না, মানে এটা বলে তো লাভ হবে না, কিভাবে করবে আমি দেখি না। কারণ আপনার হয়েছে কি, এখন এগুলো নিয়ে যত এক একজনের এক এক রকমের অভিমত দিতে পারে, সেইটা আমি মনে করি ওদের ইনফ্লুয়েন্স হওয়ার কোনো কারণ নেই। বিশ্বকাপে ব্যাটারদের নিয়ে মাথা ব্যথা থাকলেও আশার পালে হাওয়া দিচ্ছে বোলারদের সাম্প্রতিক পারফরমেন্স। পেস ইউনিট থেকে শুরু করে স্পিনাররাও আছেন ছন্দে, যদিও ইনফর্ম তাসকিনের ইনজুরি নিয়ে আছে সামান্য সংশয়। সেরা একাদশ নিয়ে টাইগাররা বিশ্বকাপ মিশনে গেছেন বলেও মন্তব্য করেছেন নাজমুল হাসান পাপন। প্লেয়ার নিয়ে আমার কোনো ধরনের সন্দেহ নাই যে যারা গেছে দে আর দ্য বেস্ট। আমি মনে করি যদি ফিট থাকে তাহলে তাসকিন, শরীফুল এবং মুস্তাফিজ এই তিনজনই খেলবে, অন্য কারো ঢোকার কোনো সুযোগই নেই। তারুণ্য নির্ভর হলেও সাকিব মাহমুদুল্লাহর মতো অভিজ্ঞ ক্যাম্পেইনার দলে থাকায় টি-20 বিশ্বকাপ থেকে ভালো কিছুর প্রত্যাশা করছেন নাজমুল হাসান পাপন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের খবর। টানা পঞ্চম লিগ শিরোপা উদযাপন করল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ঘরের মাঠ কিংস অ্যারিনায় তাদের কাছে আনুষ্ঠানিকভাবে ট্রফি তুলে দেয় পেশাদার লিগ কমিটি। ইতিহাস করে চ্যাম্পিয়ন হলেও এখনই তৃপ্তির ঢেকুর তুলতে চান না কিংস ফুটবলাররা। প্রথমবারের মতো ট্রেবল জয় করে পূর্ণ করতে চান উদযাপনের ষোলকলা। প্রিমিয়ার লিগের রেকর্ড পঞ্চম শিরোপা আগেই নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতার। লিগে বাকি আছে আর 2 রাউন্ড, তবে পুলিশ এফসির বিপক্ষে এটাই তাদের শেষ হোম ম্যাচ। আর তাই ম্যাচ ছাপিয়ে কিংস অ্যারিনা হয়ে উঠল শিরোপা উদযাপনের মঞ্চ। এবারও প্রিমিয়ার লিগে চলছে বসুন্ধরা কিংসের একক আধিপত্য। বিপিএলকে এক ঘোড়ার রেস বানিয়ে ফেলা ব্লুজনের ছাত্ররা শিরোপার কক্ষপথে ছিল মৌসুমের মাঝপথ থেকেই। প্রথম লেগে এক মোহামেডান ছাড়া ওদের হারের তিক্ততা দিতে পারেনি কেউই। এর বাইরে চ্যাম্পিয়ন হওয়ার পথে ড্র করে মাত্র 2টি ম্যাচে পয়েন্ট হারিয়েছে কিংসরা। চ্যাম্পিয়নশিপ ধরে রাখলো কিংস অ্যারিনাতে আনবিটেন থাকার রেকর্ড চলতি মৌসুমেই হারিয়েছে বসুন্ধরা কিংস। শিরোপা উদযাপনের ম্যাচে আবারও দেরি হয়েছিল সেই শঙ্কা, তবে ডোরিয়ালটনের ম্যাজিকে শেষ পর্যন্ত রক্ষা পায় চ্যাম্পিয়নরা। যদিও ম্যাচ শেষ করতে হয়েছে পয়েন্ট ভাগ করেই, সেটা নিয়ে আক্ষেপ থাকলেও চ্যাম্পিয়নশিপটাকেই বড় করে দেখছেন ফুটবলাররা। টানা 5 বার চ্যাম্পিয়নশিপ আমার মনে হয় না কোনো টিম করতে পেরেছে, তো এটা বসুন্ধরা কিংস আমার কাছে মনে হয় ফার্স্ট করছে। এবং এটা শুধু আমি বলবো যে মাঠে না, আমরা মাঠের বাইরে আমাদের অ্যাপ্রোচটা কী থাকে এবং ম্যানেজমেন্ট আমাদেরকে কিভাবে কি গাইডেন্স করছে, এটা অনেক ইম্পর্টেন্ট। এবং
আমার কাছে মনে হয় টোটাল টিমটা ওয়ার্কটা অনেক ইম্পর্টেন্ট। দেশের ঘরোয়া ফুটবলে বড় ব্র্যান্ড হয়ে উঠলেও এখন পর্যন্ত ট্রেবল জেতা হয়নি বসুন্ধরা কিংসের। ঢাকায় ক্লাব ফুটবলে একমাত্র রেকর্ডটা আছে শেখ রাসেলের দখলে। তবে এবার সে সম্ভাবনা তৈরি হয়েছে অস্কার ব্রুজনের শিষ্যদের। ফেডারেশন কাপ জিতে এবার উদযাপনের 16 কলা পূর্ণ করতে চায় বসুন্ধরা। ক্লাব ম্যানেজমেন্ট থেকে এটা আমাদের থেকে প্রত্যাশা করে যে আমরা যাতে 3টা শিরোপা দিই, কারণ আমরা টানা 6 বছরে কিন্তু 1 বছর লিগ বাতিল হলো, কিন্তু আমরা ট্রাভেল একবারও পাই নাই। তো আমাদের এবার টার্গেট হচ্ছে আমরা 3টা শিরোপাই জিতবো ইনশাল্লাহ। আসলে এখন তো আমাদের ওই ম্যাচটা নিয়ে এখন চিন্তা ভাবনা যে আসলে ওইটা উইন হলে তো আমাদের ট্রাভেল হবে, তো আসলে এটার জন্য আমরা মানসিকভাবে খুবই প্রস্তুত। লিগে বাকি আছে আর 2 রাউন্ড, তবে চ্যাম্পিয়নদের সব ভাবনা আপাতত 21 মের ফেড কাপের ফাইনাল ঘিরে। তামিম হোসেন, সময়। বাংলাদেশে মুদ্রায় প্রায় 11.5 কোটি টাকায় বিক্রি হলো লিওনেল মেসি এবং ফুটবল ক্লাব বার্সেলোনার মধ্যকার ন্যাপকিন পেপারে সই হওয়া ঐতিহাসিক চুক্তিপত্র। অনলাইন নিলামে এটির ভিত্তি মূল্য $3 লাখ থাকলেও শেষ পর্যন্ত তা বিক্রি হয় $9,65,000। একটি ন্যাপকিন পেপার আর নীল কালিতে লেখা কিছু লাইন। ফুটবল ইতিহাসের সবচেয়ে মূল্যবান চুক্তি নিঃসন্দেহে এটাই। অর্থের মূল্য মানে এটা হয়তো ছিল না $1 মিলিয়ন ট্রান্সফার, তবে 2000-এর 14 ডিসেম্বর ফুটবল ক্লাব বার্সেলোনার এই চুক্তির মধ্য দিয়েই সর্বকালের সেরা ফুটবলার হওয়ার পথ চলা শুরু করেন লিওনেল মেসি। 2 যুগ আগের সেই চুক্তির ইতিহাস সবারই জানা। 13 বছর বয়সী মেসিতে এতটাই মুগ্ধতা ছড়িয়েছিল, কিছুতেই তাকে হাতছাড়া করতে চাননি বার্সেলোনার তৎকালীন স্পোর্টিং ডিরেক্টর চার্লস রেক্সাস। আর্জেন্টাইন এজেন্ট হোরাসিও গ্যাগিওলির উপস্থিতিতে লিওর বাবার সঙ্গে হয় তাৎক্ষণিক চুক্তি। হোটেল ওয়েটারের কাছে কাগজ চেয়ে রেক্সাস পেয়েছিলেন সাদা ন্যাপকিন। সেটাই এখন ফুটবল ইতিহাসের অমূল্য সম্পদ। বার্সেলোনা এবং লিওনেল মেসির এই চুক্তিপত্র এতদিন যত্ন করে রেখেছিলেন গ্যাগিওলি। সম্প্রতি এটি প্রদর্শিত হয় প্যারিস, নিউ ইয়র্ক এবং লন্ডনে। এরপরই এই কন্ট্রাক্ট পেপার নিলামের আগ্রহ প্রকাশ করে হোরাসিও গ্যাগিওলিকে প্রস্তাব দেয় বুনহামস। তার প্রেক্ষিতে অনুষ্ঠিত হয় অনলাইন নিলাম। অকশনে এই ন্যাপকিন পেপারের ভিত্তিমূল্য ধরা হয়েছিল $3 লাখ। ধারণা করা হয়েছিল এটা বিক্রি হতে পারে $6.5 লাখ কাছাকাছি দামে। তবে সব ধারণা বদলে দিয়ে লিওনেল মেসি এবং বার্সেলোনার মধ্যকার ঐতিহাসিক এই চুক্তিপত্র বিক্রি হয় $9,65,000, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 11,50 লাখ টাকার কাছাকাছি। 13 বছর বয়সী লিওনেল মেসিকে চুক্তি করার পর অভাবনীয় সফলতা পায় ফুটবল ক্লাব বার্সেলোনা। ক্লাবকে 4টি চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পাশাপাশি 10টি লিগ শিরোপা সহ উপহার দিয়েছেন 35টি ট্রফি। ক্লাব ফুটবলে সর্বোচ্চ সফলতার পাশাপাশি কাতার বিশ্বকাপ জিতে লিও হয়ে ওঠেন সর্বকালের সেরা ফুটবলার। এস এম ইকবাল, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেটে পাহাড় কেটে ভবন নির্মাণের প্রতিযোগিতা, রাজনৈতিক ছত্রছায়ায় চলছে টিলা কাটার মহোৎসব। অভিযোগ পরিবেশবাদীদের, প্রয়োজন সম্মিলিত উদ্যোগ বলছে পুলিশ। এবং এই যেন মরার ওপর খাড়ার ঘাট, 2 মাসের নিষেধাজ্ঞা শেষ না হতেই কাল থেকে আবারও বন্ধ হচ্ছে সাগরে মাছ ধরা। কর্মহীন হয়ে পড়বেন কয়েক লাখ জেলে, ভারতীয়দের অনুপ্রবেশের শঙ্কা। এই ছিল ভোরের সময়, এরপর সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন তোহা খান তামিম। ছোঁয়া, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন সময়ের।